নমস্কার বন্ধুরা। অধিকাংশ মিউচুয়াল ফান্ডের ভিডিওর ক্যালকুলেশনটা শুরু হয় এইভাবে। যদি আপনি 30 বছর বয়সেতে ইনভেস্টমেন্ট শুরু করতেন, যদি আপনি প্রতি মাসে 10,000 টাকা ইনভেস্ট করতেন, এইটা শোনার পর যাদের বয়স মধ্য 40 কিংবা 50-এর কোঠায়, তারা ভাবেন, ইস, যদি একটু আগে শুরু করতে পারতাম। এখন কি অনেকটা দেরি হয়ে গেছে? যদি মার্কেট আবার পড়ে যায়, আমার অবসর জীবনের টাকা যদি ঝুঁকির মধ্যে পড়ে যায়, তাহলে কি হবে? আবার সঙ্গে মনে একটা আশাও থাকে, এখনো কি ইনভেস্ট করলে একটু ভালো রিটার্ন পাওয়া সম্ভব নয়? এই নিরাপদ বিনিয়োগের বাইরেও মিউচুয়াল ফান্ডেতে কি কোনো বিকল্প আছে যেখান থেকে নিরাপত্তাও থাকবে, আবার সাথে একটু ভালো রিটার্নও পাওয়া যাবে? আর ঠিক এই কারণের জন্য যাদের বয়স 50-এর কাছাকাছি, তারা একটা আফসোস, ভয় আর ভালো রিটার্নের আশার মধ্যে সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে পড়েন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমি ব্যাখ্যা করব এখন এই বয়সে বিনিয়োগ করা উচিত কিনা, 50-এর পর কোন কোন মিউচুয়াল ফান্ড আপনার জন্য উপযুক্ত, কত দিনের জন্য বিনিয়োগ করা উচিত, আর সব থেকে বড় প্রশ্ন যে অবসর জীবনের শান্তি বজায় রেখে কিভাবে টাকা বাড়ানো সম্ভব। প্রথমে একটা কথা বলে দিই যে 50 পেরিয়ে গেলেই আপনার বয়স বেশি হয়ে গেছে আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যাবে না, এটা কিন্তু একটা বিগেস্ট মিথ। এটা ভুল বলা যায়। কেন বলছি? রিয়ালিটিটা যদি দেখেন যে বর্তমান সময়ে কিন্তু 60 বছরে মানুষ অবসর নিতেই পারে, কিন্তু 60 বছরের পরেই কিন্তু মানুষের জীবন শেষ হয়ে যায় না। 60 বছরের পরেও মানুষ বর্তমান সময়তে চিকিৎসার কল্যাণে 80 থেকে 90 বছর পর্যন্ত বাঁচছে। তার মানে কর্মজীবনের সমাপ্তির পরে আরো 20-25 বছর থাকছে, যেই সময়টাতে কিন্তু তাকে চালাতে হবে। সুতরাং আপনার টাকার কিন্তু আরো সময় থাকছে, 50 বছর পরে আরো 20-30 বছর কিন্তু কাজ করার। আর সেই কারণের জন্যই 50 বছরে এসে আর কোথাও বিনিয়োগ না করাটা, সেটা বরং বেশি রিস্কি। বরং যেটা করা যেতে পারে সেটা হচ্ছে একটু ওয়াইজলি, বিজ্ঞতার সাথে যদি আমি ইনভেস্ট করি, সেটা কিন্তু ভালো হবে। এইবার যে প্রশ্নটা সব থেকে ইম্পর্টেন্ট, যে যদি কোনো মানুষের বয়স 50 বছর হয়, তাহলে কি তার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত? সঠিক উত্তর হলো হ্যাঁ, অবশ্যই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত, কিন্তু একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে। 50 বছর বয়সে এসে 25 বছর বয়সী যারা, তাদের মতো করে বিনিয়োগ করলে চলবে না। এক্ষেত্রে আমার ইনভেস্টমেন্ট গোল হবে স্টেবিলিটি, ওয়েলথ ক্রিয়েশন এবং ওয়েলথ প্রোটেকশন, এইটাই হবে আমার গোল। এক্ষেত্রে আমার রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু বেশি গুরুত্ব পাবে রিটার্নের থেকেও। এরপরে যে প্রশ্নটা অবশ্যম্ভাবীভাবে আসবে, সেটা হচ্ছে যে এইটা কি রাইট টাইম ইনভেস্ট করার? সঠিক উত্তর হলো যে ইনভেস্ট করার জন্য কোনো পারফেক্ট টাইম নেই। সুতরাং এই সময়তে ইনভেস্ট করব কি করব না, এটা মন থেকে একেবারেই ঝেড়ে ফেলা উচিত। বরং এই সময়তে আমাদের যে বিষয়টাতে বেশি করে মাথা ঘামাতে হবে বা যেটার উপরে বেশি গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে প্রপার অ্যাসেট অ্যালোকেশন। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটাই, যে প্রপার অ্যাসেট অ্যালোকেশন। কারণ আমরা কেউই জানি না আসলে যে কোন অ্যাসেটটা কখন ভালো পারফর্ম করবে। সেই কারণের জন্যই এটা বেটার হবে যে আপনি বিভিন্ন ধরনের অ্যাসেটেতেই ইনভেস্ট করে রাখুন। আর যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিপ্লিন। ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্ট করতে হবে। আর ইংরেজিতে তো একটা কথাই আছে যে টাইম ইন দ্য মার্কেট ইজ ফার বেটার দ্যান টাইমিং দ্য মার্কেট। এবার বয়স 50-এ এসে অনেকেই একটা ভুল করে ফেলেন, সেটা হচ্ছে যে ওভার অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে অনেকেই কি করেন যে এফডির টাকা বা অন্যান্য ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট যেগুলো ছিল, যেগুলোতে হয়তো রিটার্নটা অত চোখ ধাঁধানো নয়, সেগুলো সমস্ত কিছু ভেঙে সমস্ত টাকাটাই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করার কথা ভাবে। এইটা কিন্তু ঠিক নয়। তার সাথে সাথে আর যে ভুলগুলো হয়, যে এককালীন সমস্ত টাকাটা আমি লামসাম ইনভেস্ট করে দিলাম, হতে পারে সেই সময়তেই মার্কেট হাই ছিল, সেটা একটা সমস্যা। আবার অনেকেই কি করেন যে পাস্ট রিটার্ন দেখে, কোনো একটা ফান্ড ভালো রিটার্ন দিয়েছে পাস্টেতে, তো সেই ফান্ডেতে টাকাটা চোখ বুঝিয়ে ইনভেস্ট করে দিচ্ছেন। বা অন্য কেউ কিরকম ইনভেস্ট করেছে বা কিরকম ইনভেস্ট করেছে দেখে শুনে সেটাকে কপি করে ফেললেন। হতে পারে তিনি স্মল ক্যাপ মিড ক্যাপে বেশি ইনভেস্ট করে ফেললেন ইয়ং ইনভেস্টারদের দেখে। আর এইভাবে যদি করেন, তাহলে কিন্তু আপনার ওয়েলথ ক্রিয়েশন তো হবেই না, উল্টে আপনার ওয়েলথ ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে রাইট অ্যাপ্রোচটা কি? দেখুন, রাইট অ্যাপ্রোচ হচ্ছে যে সমস্ত কিছুই একেবারে শিফট করবেন না। মানে আগে আমি সমস্ত টাকাটাই ফিক্সড ইনস্ট্রুমেন্টে রেখেছিলাম, এখন সমস্ত টাকাটাই মিউচুয়াল ফান্ডে রেখে দেবো, এই রকমটা নয়। বরং ধীরে ধীরে গ্র্যাজুয়ালি আমাকে শিফট করতে হবে। কিভাবে?
প্রথমে তো আমার সেফটি নেট যেটা আছে সেটাকে ইনট্যাক্ট রাখতেই হবে। সুতরাং সেফ জায়গাতে ডেট প্রোডাক্ট যেগুলো আছে, সেটা ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট, ব্যাংকের ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসের ইনভেস্টমেন্ট, এই সমস্ত জায়গাতে আমার যে টাকা রাখা আছে সেটা আমার কিন্তু একটা ম্যাক্সিমাম মেজর টাকা সেখানে রাখতে হবে। সেই যে সেফটি নেট সেটাকে কিন্তু আমার ইনট্যাক্ট রাখতে হবে। বরং আমি অ্যাডিশনালি ধীরে ধীরে মিউচুয়াল ফান্ডেতে ঢুকতে পারি। মনে করুন কারো বয়স 50 বছর, তো অলরেডি তার একটা বাল্ক অ্যামাউন্ট বা টাকা তার ডেট প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোতে জমা আছে। আমি তাকে কখনোই এটা বলবো না যে আপনার যে ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টে যে টাকাগুলো আছে ব্যাংকে, পোস্ট অফিসে, সেগুলো সব ভেঙে নিয়ে সব মিউচুয়াল ফান্ডে ঢুকিয়ে দিন। বরং থাক, ডেট প্রোডাক্ট বা ডেট পোর্শন তো আপনার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, সেটা একটা ভালো বেস তৈরি করে দিয়েছে, সেটা থাক। এইবার আপনি যে আগামী 10 বছর ইনকাম করবেন সেই জায়গাতে আপনি এসআইপি করুন। এই টাকাটা বরং আপনি মিউচুয়াল ফান্ডেতে রাখুন। একটা বড় টাকা এই সময়তে আপনি মিউচুয়াল ফান্ডে রাখুন। আগের টাকাটা সেটাকে ট্রান্সফার করার বেশি দরকার নেই। বা যদি আপনি সেখান থেকে কিছু করতেও চান, অল্প বিস্তর করুন। ডেট যে প্রোডাক্ট আছে, ডেট যেটা আপনার পিলার, সেটাকে কিন্তু আপনি স্ট্রং রাখুন। বরং পরে আপকামিং বা ফিউচারে যে টাকাগুলো আপনার আসবে, ক্যাশ ফ্লো যেগুলো আসবে ফিউচারে, সেগুলো আপনি এসআইপি তে ইনভেস্ট করুন। ধরুন কারো বয়স 50 থেকে 55 বছরের মধ্যে এবং তিনি মডারেট রিস্ক ইনভেস্টর, তো তার ক্ষেত্রে ডেট প্রোডাক্ট যেগুলো, যেমন ধরুন এফডি, বন্ড হতে পারে, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম হতে পারে, পোস্ট অফিসের এমআইএস, বিভিন্ন ধরনের স্মল সেভিং স্কিম আছে। তো এই ডেট প্রোডাক্ট গুলোতে আপনার অ্যাসেটের 50 to 60% আপনি অ্যালোকেশন করতে পারেন। এইবার ইকুইটি মিউচুয়াল ফান্ডেতে আপনি 30 to 40% ইনভেস্ট করুন। গোল্ডেতে 5 থেকে 10% টাকা রাখা যেতে পারে। তাছাড়া ক্যাশে এমার্জেন্সি ফান্ড হিসাবে বা আপনার লিকুইড ফান্ডেতে আপনি 5% রাখতে পারেন। এইবার প্রশ্ন হলো যে তাহলে এই 50 বছর বয়সেতে যে ইকুইটি মিউচুয়াল ফান্ডেতে আমি ইনভেস্ট করব, তো কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডগুলো আমার জন্য সুটেবল হবে? দেখুন, আমার মতে লার্জ ক্যাপ ইকুইটি ফান্ড এটা একটা ভালো অপশন হতে পারে। ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড এটা আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। বা আপনি চাইলে কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করতে পারেন। মাল্টি অ্যাসেট ফান্ড একটা ভালো অপশন হতে পারে। অথবা যদি ডেট ক্যাটাগরির প্রোডাক্টে বা ডেট ফান্ডে ইনভেস্ট করতে চান, তাহলে আপনার শর্ট ডিউরেশন ফান্ড, কর্পোরেট বন্ড ফান্ড বা ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড, এই ফান্ডগুলো কিন্তু আপনার জন্য ভালো অপশন হতে পারে। আর এই সময়তে কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড অ্যাভয়েড করা উচিত? যেমন ধরুন আপনি স্মল ক্যাপ ফান্ড একটু বেশি রিস্কি, যেহেতু আপনার টেনিওরটা কম, সেক্ষেত্রে আপনি স্মল ক্যাপ ফান্ড অ্যাভয়েড করতে পারেন। সেক্টরাল ফান্ড সেগুলো অ্যাভয়েড করা উচিত, বা থিমেটিক ফান্ড, কারণ এগুলো কি হয়, একটা মার্কেট সাইকেলে চলে, তো সেই কারণের জন্যই একটা সাইকেল আবার ফিরে আসতে টাইম নিয়ে নিতে পারে। তো সেই কারণের জন্যই এই সেক্টরাল বা থিমেটিক ফান্ডকেও কিন্তু অ্যাভয়েড করা যেতে পারে। এইবার প্রশ্ন হলো যে এসআইপি করব না লামসাম করব? আমি আপনাকে বলবো যে আপনার ডেট প্রোডাক্ট যেটা আছে সেটা থাক, সেখানে তো আপনার লামসাম টাকা আছে, সেই লামসাম টাকাটা ভাঙার দরকার নেই। বরং প্রতি মাসে মাসে যে মান্থলি সারপ্লাসটা হচ্ছে, সেই টাকাটা, এক্সট্রা টাকাটা প্রতি মাসে যেটা বাঁচছে, সেই টাকাটা বরং আপনি মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন। এইবার প্রশ্ন হলো যে কত দিন ধরে ইনভেস্ট করা উচিত? দেখুন, মিনিমাম রেকমেন্ডেড ইনভেস্টমেন্ট পিরিয়ড তো 5 বছর। তবে এই কথাটাও বলবো যে রিটায়ারমেন্ট হয়ে গেল মানে ইকুইটি এক্সপোজার জিরো করে দিতে হবে এমন কিন্তু কথা নেই। কারণ রিটায়ারমেন্ট মানেই একটা ফেজ চলছে। রিটায়ারমেন্ট ফেজ মানে একটা কোনো সিঙ্গেল ডেট নয় যে রিটায়ার্ড হয়ে গেল আর তারপরের দিনে ইকুইটি সব বন্ধ, কারণ তারপরেও তো আরো 20-25 বছর জীবন থাকবে, সেই সময় তো ইনফ্লেশন থাকবে। সুতরাং ইকুইটি এক্সপোজার তো রিটায়ারমেন্টের পরেও থাকতে পারে। সুতরাং এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই যে রিটায়ারমেন্টের পরে ইকুইটি এক্সপোজার জিরো করে দিতে হবে। এবার আপনাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। যেমন ধরুন মিস্টার অরুণ, যার বয়স 52 বছর, তার ব্যাংকেতে, পোস্ট অফিসে এফডি মিলিয়ে এবং বিভিন্ন ধরনের সেফ অ্যাসেট মিলিয়ে 40 লাখ টাকা আছে। আর তার সাথে সাথে প্রতি মাসে তিনি যে টাকাটা ইনকাম করেন সেখান থেকে আরো 20 থেকে 30 হাজার টাকা তার সারপ্লাস হচ্ছে। তো তার ক্ষেত্রে এটা সাজেশন করা যেতে পারে যে আপনার যেটা ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টের টাকাগুলো আছে, এফডি, পোস্ট অফিস বা বিভিন্ন জায়গাতে, সেই যে 40 লাখ টাকা, সেটা তো ভাঙারই দরকার নেই, সেটা ইনট্যাক্ট রাখুন। বরং এখন যে প্রতি মাসে আপনার 20-25 হাজার টাকা বা 30 হাজার টাকা আপনার সারপ্লাস হচ্ছে, এই টাকাটা বরং আপনি ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডগুলোতে এসআইপি করে দিন 2-4টে ফান্ডেতে। এটা আপনার জন্য বেস্ট অপশন হবে। এতে লাভ এটাই হবে যে আপনার ধরুন 8 বছর পরেতে আপনার ক্যাপিটাল সেফটি থাকছে, কারণ আপনার অলরেডি
যেগুলো ডেট প্রোডাক্ট আছে সেগুলো তো আপনার সেফটি দিচ্ছেই, প্লাস যেহেতু আপনি 8 বছর ধরে ইনভেস্ট করেছেন, সুতরাং সেক্ষেত্রে নেগেটিভ রিটার্ন হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আপনার ক্যাপিটাল সেফটি থাকছে, ইনফ্লেশনকে আপনি বিট করতে পারবেন, কারণ কি ইকুইটিতে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে, তো সেই ইকুইটি পোর্শনটা আপনার ইনফ্লেশনকে বিট করবে। তাছাড়া আপনি একটু অ্যাডিশনাল গ্রোথও পেয়ে গেলেন, কারণ যেটা আপনি ইকুইটিতে এখন ইনভেস্ট করছেন সেটা তো একটা ভালো রিটার্ন দেবে, সুতরাং অ্যাডিশনাল গ্রোথ পাচ্ছেন। আর তার সাথে সাথে আপনার পিস অফ মাইন্ড যেটা সেটাও কিন্তু থাকছে, কারণ কি, কারণ আপনি জানেন যে আপনার ফিক্সড রিটার্ন মানে যেগুলো একদম রিস্ক ফ্রি জায়গায় টাকা সেটাও কিন্তু রাখা আছে, সেটা আপনার বড় টাকা গচ্ছিত আছে, তার সাথে সাথে একটু বেশি লাভের আশাতে আপনি প্রতি মাসে মাসে অল্প করে টাকা ইনভেস্ট করেছেন। আপনার কোর যে টাকাটা সেটাতে কিন্তু হাত পড়েনি বা সেটা কিন্তু রিস্কেতে নেই। তো এইটা কিন্তু আপনাকে মানসিকভাবেও শান্তি দেবে। এইবার যদি আপনি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কোনো পার্সোনালাইজড অ্যাডভাইস পেতে চান, বা যদি আপনি আমার থ্রু দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করতে পারেন। আমার নাম শিশির, আমি একজন NISM সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এবং আমি AMFI রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার।